নানা নাটকীয়তায় আটকে আছে বহুল আলোচিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। অনিশ্চয়তা সত্ত্বেও সরকারের আশ্বাসে এখনও আস্থা রাখতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। তবে কারো বিরোধিতায় ঘোষণাপত্র দিতে গড়িমসি করলে ছাত্র জনতাকে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণঅভ্যুত্থানের নেতারা। নূর হোসেনের রিপোর্ট। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বদলে যাওয়া এক প্রজন্মের দেখা পায় বাংলাদেশ। অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া বাহিনীর নির্মমতা রাজনীতি বিমুখ প্রজন্মকে রাজপথে প্রতিরোধে নামতে বাধ্য করে। গুলির সামনে বুক চিতিয়ে দেয়া শহীদ আবু সাঈদের পথ ধরে দেশব্যাপী জ্বলে ওঠা সাহসের স্ফুলিঙ্গে পুড়ে ছাই হয় শেখ হাসিনার মসনদ। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। প্রতিরোধের সেই অগ্নিঝরা দিনগুলো ইতিহাসের পাতায় ভাস্বর করে রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চাইছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেসব আকাঙ্ক্ষা এদেশের ছাত্র শ্রমিক জনতাকে রাজপথে এনেছিল, সেসব আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ সংরক্ষণের দাবি নেতাদের। জনগণ কেন আন্দোলন করেছে সেটা সেখানে লেখা থাকবে। কারণ এরকম কোনো কিছু যদি না থাকে, তাহলে আপনি যদি দেশের আইন কানুন দেখেন, দেশের বিধি ব্যবস্থা দেখেন, কোথাও আপনি জুলাইয়ে যে কিছু একটা হয়েছে সেটার কোনো ছাপ খুঁজে পাবেন না। তাহলে পরবর্তীতে যে সরকারগুলো আসবে তারা খুব স্বাভাবিকভাবেই পূর্বের মতো করে বাংলাদেশকে আবার চালিয়ে নিয়ে যেতে পারবে। শুরুতে সরকার নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও নানা নাটকীয়তা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সবার সম্মতিতে ঘোষণাপত্র দেওয়ার দায়িত্ব নেয় সরকার। এর অংশ হিসেবে সর্বদলীয় বৈঠকও করেছেন প্রধান উপদেষ্টা। 15 জানুয়ারি আলটিমেটাম দেয়া হলেও সরকার সর্বদলীয় বৈঠকে বসে 16 জানুয়ারি, যে বৈঠকেও চূড়ান্ত হয়নি ঘোষণাপত্র কিংবা ঘোষণার তারিখ। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। এমন পরিস্থিতিতে সরকারের উপর আস্থা রাখলেও শেষ পর্যন্ত ঘোষণাপত্র দেয়া নিয়ে গড়িমসি করলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছেন গণঅভ্যুত্থানের নেতারা। সরকারের তরফ থেকে যেমন করে বলা হয়েছে যে তাড়াহুড়াও নয়, আবার কালক্ষেপণও নয়, একটা ব্যালেন্সড সময় এর জন্য ব্যয় করা হবে, যাতে করে সকল অংশীজনের মতামতগুলো নেওয়া সম্ভব হয়। আমাদের কাছে মনে হয় যে যেহেতু সারা দেশের মানুষ সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের সকলের মতামতের ভিত্তিতে যদি প্রোক্লামেশনটা ঠিক করা হয়, তাহলে সেটা সব থেকে বেশি ভারসাম্যপূর্ণ এবং যুক্তিপূর্ণ হবে। ঘোষণাপত্র না চাওয়ার কিন্তু তাদের কোনো কারণ নেই। যদি না চান তাহলে কিন্তু তাদের এই রাজনৈতিক অবস্থান হয়ে যাবে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান, অর্থাৎ আওয়ামী লীগের অবস্থানের সাথে সেটা মিলে যাবে। তখন তো তাদের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো অপশন থাকবে না। অনিশ্চয়তা সত্ত্বেও নেতাদের প্রত্যাশা, অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের সহায়তায় দ্রুতই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নিতেই দেশে এখন নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সেই নির্বাচিত সরকার নিশ্চিতের এজন্যই বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে বলে জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অতি বিপ্লবী হয়ে দেশের নৈরাজ্য সৃষ্টি হয় এমন কিছু করা ঠিক হবে না। এই সময়ে কোনো পক্ষকেই দেশের রাজনীতিতে কোনো হটকারিতা করা ঠিক হবে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো পরিবর্তনের জন্য কিছুটা সময় ধৈর্য ধরতে হয়। তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক নয়, তাই কিছু ভুল ত্রুটি হবে, সেক্ষেত্রে এই সরকারকে কিছুটা সময় দিতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, তবে দ্রুত দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা নাই। এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মধ্যরাত 1টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফোরামের নিয়মিত অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপে বিশ্ব নেতাদের সাথে যোগ দেবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা আগামী 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিশেষ ওএমএস এর মাধ্যমে 650 টাকার 10টি কৃষি পণ্যের প্যাকেজ দেওয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসেম্বরে মেয়াদ শেষ হবার পর আর বাড়ানো হচ্ছে না এই কার্যক্রম। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ এ তথ্য জানান। গত 15 অক্টোবর কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশেষ ওএমএস চালু করেছিল সরকার। 8 লাখের বেশি মানুষ এই কার্যক্রমের সরাসরি সুবিধাভোগী ছিলেন। বিশেষ ওএমএস এর প্যাকেজে 5 কেজি আলু, 1 ডজন ডিম, 1 কেজি পেঁয়াজ, 1 পিস লাউ, 1 কেজি মিষ্টি কুমড়া, 1 কেজি করলা, 1 কেজি পটল, 1 কেজি কচুরমুখী, 3 কেজি পেঁপে, 100 গ্রাম কাঁচা মরিচ ভর্তুকি মূল্যে দেওয়া হতো সুবিধাভোগীদের। সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, কিছু পণ্যে ভ্যাট বাড়লেও জনজীবনে তেমন কোনো প্রভাব পড়বে না। ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটার একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন দেখা ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে। নির্বাচন অঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে রক্ষা করার বিষয়টি বিবেচনা করে সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক আলোচনায় একথা জানায় সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন কমিশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এই আলোচনা সভায় বদিউল আলম মজুমদার আরও জানান, সংস্কার প্রতিবেদন নিয়ে এখনও কোনো নেতিবাচক মন্তব্য পায়নি কমিশন। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কাউকে নির্বাচন থেকে দূরে রাখা উদ্দেশ্য নয়, তবে যারা জুলাই আগস্ট হত্যায় জড়িত জনগণই চায় না তারা ক্ষমতায় আসুক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু আমরা কি চাই যারা আমাদের এই যে অন্যান্য যারা আমাদের নাগরিক, তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। রাজধানীর তেজগাঁও এলাকায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গুড়িয়ে দেয়া হয় রেলের জমির উপর গড়ে ওঠা ঘর ও দোকান। ক্ষতিগ্রস্তরা বলছেন, উচ্ছেদের আগে ছিন্নমূল্যের জন্য কোনো পুনর্বাসন হোক। রেলওয়ে বলছে দেশ জুড়ে চলবে এই উচ্ছেদ অভিযান। আবির আহমেদের রিপোর্ট। বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত বছরের 10 ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত 5 ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তী সময়ে 11 ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করেছে। গত 6 জানুয়ারি মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। মঙ্গলবার সকালে গুড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনা, ছোট ছোট খুপড়ি ঘর ও অস্থায়ী হোটেল। বাদ যায়নি অবৈধভাবে রেলের জায়গায় রাখা ভ্যান ও টঙের দোকানও। অস্থায়ী ঘরের বাসিন্দা ও বস্তিবাসীর দাবি, কোনো ঘোষণা ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়েছে। আমরা কই যাবো গরিব মানুষ? সব তো সরকারের কাছে এটাই আশা যে আমাদেরকে একটা পুনর্বাসন কিছু কইরা দেখ, যে আমরা চলে ফিরে একটা কইরা খাইতে পারি গরিব মানুষ। আমারে দয়া করে একটু জায়গা দিবেন।
এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে রেলের দখল হওয়া প্রায় ৮০% জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। ম্যাক্সিমামই তাদের যে স্থাপনা সরায় নাই, তারই প্রেক্ষাপটে আজ আমরা তেজগাঁ রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। রেলের প্রায় ৫ একরের মতো জমি আমরা উদ্ধার করেছি এবং বাকি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। দেশজুড়ে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ অবৈধ অর্থে গোপালগঞ্জে ইকো রিসোর্ট গড়ে তুলেছেন। সেই অভিযোগে তথ্যপাত্র সংগ্রহ করতে সেখানে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্টে অভিযান শুরু করে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। কর্মকর্তারা জানান, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বিনিয়োগের নথি, আয় ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্কের তথ্য সংগ্রহ করা হচ্ছে। গত বছরের ৮ মে ইকো রিসোর্টের মাছ চুরির সময় ৬০০ কেজি জব্দ করা হয়। তারপর আদালতের নির্দেশে সাবেক আইজিপি বেনজিরের জব্দ করা সম্পত্তির রিসিভার নিয়োগ করা হয়। বিশাল এলাকা জুড়ে ইকো রিসোর্টের পার্কের ভেতরে রয়েছে রিসোর্ট, লেক, সুইমিং পুল। সরকারি চাকুরি করে কিভাবে এত বিত্ত বৈভবের মালিক হলেন বেনজির আহমেদ, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই অভিযান বলে জানান রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। কুমিল্লা জেলা জুড়ে শিশুদের জীবন রক্ষাকারী 4 ধরনের টিকার সংকট দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে প্রায় 2 লাখ শিশুর স্বাস্থ্য সুরক্ষা। অভিভাবকরা শিশুদের নিয়ে একাধিক টিকা কেন্দ্রে গিয়েও পাচ্ছে না কাঙ্ক্ষিত টিকা, ফলে অভিভাবকদের উদ্বেগ চরমে পৌঁছেছে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি শিগগির সমস্যা কেটে যাবে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। শিশুদের ডিপথেরিয়া, নিউমোনিয়া, হেপাটাইটিস বি এবং পোলিও সহ মারাত্মক কিছু রোগ প্রতিরোধে দেওয়া হয় আইপিভি টিকা। 0 থেকে 10 মাস বয়সী শিশুর জীবন রক্ষায় প্রয়োজন এসব প্রতিষেধক। কিন্তু কুমিল্লা জেলা সিটি কর্পোরেশন ও 17 উপজেলায় কোথাও 2 মাস ধরে কোনো টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে মিলছে না এসব বিনামূল্যের টিকা। অভিভাবকরা শিশুদের নিয়ে ঘুরছেন বিভিন্ন টিকাদান কেন্দ্রে। অনেকেরই টিকা গ্রহণের নির্দিষ্ট তারিখ ইতিমধ্যে পেরিয়ে গেছে। বাচ্চার 3 মাস চলতে আছে, এখনো একটা টিকা দিতে পারি নাই। 45 দিনের টিকাটা একটা দিছে, আর বাকিগুলো দেওয়া হয় নাই। বলছে যে 4 তারিখ কল দেওয়ার জন্য দিলাম, এখনো আসে নাই। বলছে যে মার্চেও আসবে কিনা এটা এখনো শিওর বলতে পারতেছে না ওরা। শিশুরোগ চিকিৎসকরা বলছেন, সময় মতো এসব টিকা না দিলে নবজাতক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হতে পারে। দীর্ঘদিন টিকা না পেলে সামান্য ভাইরাসেই আক্রান্তের শঙ্কাও রয়েছে শিশুদের। এই যে 1 মাসের একটা বিলম্ব হয়েছে, সেটা এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। এটা যদি আরো বেশি লম্বা সময় ধরে হয় তাহলে আমাদের একটা চিন্তার বিষয় ছিল। টিকার সংকট নিয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা যাচাই করে দেখার অনুরোধ করেছেন সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা শাখার সভাপতি। শুমারিতে যদি ভুল করে থাকেন, সেই ভুলের দায় দায়িত্ব কি জনগণ দিবে? শুমারি কেন এত ডিফারেন্স কেন হবে? সেখানে কি কারো কোনো ষড়যন্ত্র ছিল? সেটা খুঁজে বের করা দরকার। বিষয়টি নিয়ে কুমিল্লার ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, টিকার সংকট কুমিল্লা সহ দেশের অন্য জেলাতেও দেখা যাচ্ছে। এটা আসলে শুধু কুমিল্লার না, অল ওভার বাংলাদেশেই। তো সরকারের ন্যাশনাল পলিসি অনুযায়ী আমরা ভ্যাকসিন যতটুকু অতীতে পেয়েছি তার শতভাগ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ভ্যাকসিন শর্ট আছে, তবে খুব রিসেন্টলি আমরা সরকারের উপর মহলকে জানিয়েছি আমরা ভ্যাকসিন পাবো। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কুমিল্লা সিটি কর্পোরেশন ও 17 উপজেলায় বছরের চাহিদা 1,98,000 ডোজ টিকার। দ্রুত শিশুর স্বাস্থ্য সুরক্ষাকারী এসব টিকার সরবরাহ করা হবে, এমনটাই প্রত্যাশা অভিভাবকদের। এনটিভি নিউজ ডেস্ক। ভোটার তালিকা হালনাগাদে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন। আহতদের মধ্যে যাদের চোখ এবং আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসির নির্দেশনায় ভোটার তালিকায় হালনাগাদ করা হচ্ছে তাদেরকেও। বিএসএমএমইউ হাসপাতালে সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। জানান, জুলাই অভ্যুত্থানের নায়কদের তথ্য হালনাগাদ করতে রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতেও একইভাবে চলবে এই সেবা। নতুন ভোটার ছাড়াও এনআইডি সংশোধনের সুযোগও পাচ্ছেন আহতরা। মিয়ানমারের সামরিক বাহিনী ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি
MNDAA যুদ্ধবিরতির একটি আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেছে। এই যুদ্ধবিরতির ফলে চীন ও মিয়ানমারের মধ্যবর্তী সীমান্তের কাছে লড়াই বন্ধ হয়েছে বলে জানিয়েছে তারা। চীনা মন্ত্রণালয়টির মুখপাত্র মাও নিং সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, পক্ষ দুটি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে বৈঠকে বসে আলোচনা করছিলেন। সেখানে তারা বেইজিংকে শান্তি স্থাপনের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। চীন মিয়ানমারের উত্তরাঞ্চলে শান্তি প্রক্রিয়ায় সহায়তা ও সমর্থন দিয়ে যাবে এবং সক্রিয়ভাবে শান্তি ও সংলাপের প্রচার চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মাও। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল। জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এর আগে কখনো দেখেনি ফুটবল। ৩৬ দলের নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগ বড় হয়ে গেছে, যে কারণে ম্যাচ আয়োজন করতে গিয়ে জানুয়ারিতেই খেলতে হচ্ছে দলগুলোকে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট নিয়ে এখনও সন্তুষ্ট নন লিভারপুলের কোচ আর্নে স্লট। এদিকে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক চান চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের ধারা অব্যাহত রাখতে। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ইউরোপের আবহাওয়াতে এখন কনকনে শীতের বার্তা, তবে এর মাঝে আজ রাতে ফুটবলের জাদু ছড়াবেন শীর্ষ ক্লাবের ফুটবলাররা। লিভারপুল আতিথেয়তা দেবে 8-এ থাকা লিলকে। লিভারপুল কোচ যদিও এখনও সন্তুষ্ট নন চ্যাম্পিয়ন্স লিগের নতুন এই ফরম্যাটে। বলছেন, এই নতুন ফরম্যাটে শীর্ষে থাকলেও দলের কোনো প্রত্যক্ষ লাভ দেখছেন না তিনি। এই ফরম্যাটে আসলে শীর্ষে থেকে লাভ নেই। আপনি শীর্ষে থাকলেও আপনার দলটি সেরা এমনটা বলার সুযোগ নেই। আবার 1 নম্বর দল হলে পরের ধাপে আপনি যে সহজ দল পাবেন সেই সম্ভাবনাও নেই। তাই এই ফরম্যাটের এখন পর্যন্ত কোনো লাভ দেখছি না আমি। এদিকে শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে জয়ের প্রত্যাশা করছে ফ্রেঞ্চ ক্লাব লিল। ইউরোপে দারুণ ফর্মে আছে লিভারপুল। এনফিল্ডে তাদের বিপক্ষে খেলতে হবে আমাদের। এখানে খেলাটা কত কঠিন তা সবাই জানি, তবে আমরা আত্মবিশ্বাসী জয় নিয়ে। 2 নম্বরে থাকা বার্সেলোনা যাবে পর্তুগালে, খেলবে তালিকার 15 নম্বর দল বেনফিকার বিপক্ষে। বেনফিকার হয়ে বুড়ো হারের ভেলকি ডি মারিয়াদের ফর্ম দুশ্চিন্তা হয়ে দাঁড়াতে পারে কাতালানদের জন্য। বেনফিকা দারুণ ফুটবল খেলছে। আমি ব্যক্তিগতভাবে ডি মারিয়ার ভক্ত। এই বয়সেও সে আমাদের রক্ষণের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বেনফিকাকে দুর্বলভাবে নেয়ার সুযোগ নেই। এদিকে 11 নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ আর 4-এ থাকা লেভারকুসেনকে হারিয়ে উঠে যেতে পারে 4-এ। দু দলের মধ্যকার পয়েন্টের ব্যবধান যে মাত্র 1। 1982 সালে ইউরোপিয়ান কাপ জয়ী অ্যাস্টন ভিলা আজ মোনাকোকে হারিয়ে উঠে যেতে পারে নকআউট পর্বে। 26 নম্বরে থাকা স্টুটগার্ট স্লোভানকে হারালে চাপে পড়ে যাবে পিএসজি ও সিটি। আগামী 29 জানুয়ারি প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা 8 দল সরাসরি সুযোগ পাবে শেষ 16তে। নবম থেকে 24তম স্থানে থাকা দলগুলো যাবে নকআউট প্লে অফে। বাদ পড়বে তলানির 12 দল। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। কোথায় যাবেন নেইমার? আল হিলালের 6 মাসের চুক্তি বাকি থাকলেও এই প্রশ্নের উত্তরই খুঁজছেন ফুটবল সমর্থকরা। গুঞ্জন সত্যি হলে নেইমার পাড়িয়ে জমাবেন শৈশবের ক্লাব সান্তোসেই। আল হিলাল নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। আল হিলাল কোচ জর্জ জেসুসের এমন বক্তব্য দেওয়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন গত সপ্তাহে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিতে মেজর লিগ সকারের দলগুলোর সঙ্গে প্রাথমিক আলাপ শুরু করেছেন নেইমার। শিকাগো ফায়ারের পাশাপাশি লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের ইন্টার মায়ামির নামও উঠে এসেছিল সে প্রতিবেদনে। তবে অন্য এক সূত্রে জানা যাচ্ছে, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার ফিরতে চান তার শেকড়ে। এদিকে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, সান্তোস ও নেইমার এ বিষয়ে চুক্তিতে পৌঁছেছে এবং ব্রাজিলিয়ান তারকা আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের চেষ্টা করছেন। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর। বিপিএলে আজ চলছে বিরতি। কাল দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ঢাকা ও চট্টগ্রাম। বিপিএলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। 8 ম্যাচের 8টিতে জয় পেয়েছে তারা। সমান সংখ্যক ম্যাচ খেলে 5টিতে জয় পেয়েছে চট্টগ্রাম কিংস। তারা আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে।
একই পয়েন্ট নিয়ে ৩ নম্বরে তামিম ইকবালের ফরচুন বরিশাল, ৪ ও ৫ নম্বরে যথাক্রমে অবস্থান করছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। ৯ ম্যাচে 2 জয় নিয়ে ৬ নম্বরে ঢাকা ক্যাপিটালস, তলানিতে সিলেট। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন সংস্কারের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নেই এবং মন্ত্রণালয় তা করছেও না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়ন করা হবে তা জাতীয় ঐকমত্য কমিশন নির্ধারণ করবে বলে জানান আইন উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনের সাথে বিচারের কোনো বিরোধ নেই জানিয়ে তিনি বলেন, বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলছে। 2-1 মাসের মধ্যেই ট্রাইব্যুনালে ঘন ঘন শুনানি হবে বলেও জানান আসিফ নজরুল। 5 অগস্টের পরের মামলার সাথে এর আগের মামলাগুলোর সুস্পষ্ট পার্থক্য আছে উল্লেখ করে তিনি বলেন, 5 অগস্টের পরের ঘটনার মামলাগুলোর বিষয়ে বস্তুনিষ্ঠতা ছাড়া কাউকে গ্রেফতার না করার জন্য পুলিশকে বলা হয়েছে। শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের সুনির্দিষ্ট কর ফাঁকির অভিযোগের প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। তার সম্পত্তির সাথে তথ্য বিবরণীর কোনো মিল নেই বলে জানান সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি। যাচাই বাছাই এবং তদন্ত তল্লাশি শেষে আয়কর আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রনি রায়হানের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ৬২১ বিঘার উপরে সুবিস্তৃত বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক ক্ষমতার অপব্যবহার করে সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। প্রথম দিন দুদক আসছিলেন, তারপর যেহেতু পুকুর আছেন, মৎস্য ডিএফও স্যার আসছিলেন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে যেহেতু এগ্রিকালচার ডিডি স্যার আসছিলেন। অভিযোগ আছে স্থানীয় বাসিন্দাদের জমি দখল করে 14টি কটেজ, 20টি পুকুর ও শিশু পার্ক স্থাপিত হয়েছিল সেখানে। জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার 15 সদস্যের প্রতিনিধি দল রাজস্ব ফাঁকির বিষয়ে সরেজমিন দেখতে সাভানা রিসোর্টে ঘুরে দেখেন। অফিসের নথিপত্র যাচাই বাছাই করে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পান। আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি, সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা স্ট্যাবলিশ করা এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে ইতিমধ্যে। 13ই জুন থেকে রিসোর্টটি জেলা প্রশাসক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উন্মুক্ত টেন্ডারের আহ্বান করে। বেনজিরের আরও রিসোর্ট এবং বিভিন্ন সম্পত্তির খোঁজ করতে সিআইসির অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। বিগত সরকারের আমলে সরকারি একজন কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে কিভাবে বিত্ত বৈভবের মালিক হয়েছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বেনজির আহমেদ, যিনি 621 বিঘা জমি অবৈধভাবে দখলই করেননি, তার উপরে এ ধরনের রিসোর্ট তৈরি করেছেন ব্যবসায়িক উদ্দেশ্যে। সরকারি অর্থ অপচয় করে এখানে সবকিছু তৈরি করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর না হয়, ক্ষমতা ব্যবহার করে কেউ যেন তাদের বিত্তবৈভব গড়ে না তুলতে পারে, এই বিষয়টি বন্ধ করে দেয় বর্তমান সরকারের চ্যালেঞ্জ বলে মানছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করা ঠিক হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় গ্রন্থ আড্ডার। আড্ডায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা উচিত হবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করাও ক্ষতিকর। এ সময় তিনি ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান। এমন কিছু আমরা করব না যেখানে আপনার আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন।
আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা নাই। এই জন্যই আর পিপলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের উন্মাদনা চলছে মন্তব্য করে শিক্ষাক্ষেত্রে সংস্কারে কেউ দৃষ্টি দিচ্ছে না অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আজকে এই সরকার সংস্কারের কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যে এটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। গ্রন্থ আড্ডায় উপস্থিত হয়ে অতিথিরা জিয়াউর রহমানের বীরত্ব ও দুর্নীতিমুক্ত শাসক হিসেবে দেশ পরিচালনার স্মৃতি তুলে ধরেন। বলেন, জিয়াউর রহমানকে ধারণ করা গেলে রাজনীতিতে আমূল পরিবর্তন সম্ভব। আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সরকার ভারত, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে এবছর 9 লাখ মেট্রিক টন চাল আমদানি করবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে চট্টগ্রাম বন্দরে চাল খালাস কার্যক্রম পরিদর্শন ও নতুন সাইলো পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। মায়ানমার থেকে আমদানি করা 1 লাখ টন চাল আমদানির প্রথম চালান 22,000 মেট্রিক টন আতপ চাল খালাস পরিদর্শন করেন তিনি। চাল আমদানি শুরুর পর বাজারে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করবে এবং দাম কমে আসবে। এছাড়া রমজান মাসে সারা দেশে 50 লাখ মানুষের জন্য একটি খাদ্য বান্ধব কর্মসূচি হাতে নেওয়ার কথা জানান উপদেষ্টা। আমি আশা করছি তো রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে। মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। আমরা যে 1 লাখ টনের চুক্তি করেছি, আরও চাল তারা বিক্রি করতে চাচ্ছে। তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে। তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে। দেশের দ্বিতীয় স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারি দিয়ে ভুটান থেকে পাথর আমদানির ক্ষেত্রে আমদানিকারকরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন। দ্রুত সমস্যা নিরসনের উদ্যোগ নেওয়া হলে আগামী 1 ফেব্রুয়ারি থেকে বন্দরটি দিয়ে আমদানি কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দুপুরে বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবু রাইয়ান আশায়ারি রসি সংবাদ সম্মেলনে জানান, বুড়িমারি থেকে ভুটানের দূরত্ব কম হলেও দেশের অন্য বন্দরের তুলনায় এই বন্দর দিয়ে ভুটান থেকে আমদানি করা পাথরের মূল্য বেশি পড়ছে। দেশের ইসলামী দলগুলোর ঐক্য প্রশ্নে জনসাধারণের কাছে দোয়া চাইলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ও পীরের দরবার পরিদর্শন করেন জামাত আমির। এ সময় চরমোনাই মাদ্রাসায় ডাক্তার শফিকুর রহমান ও চরমোনাই পীর রেজাউল করিম যৌথ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জামাত আমির বলেন, আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ দেখতে চাই। আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনে নির্বাচন হতে দেব না। তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। নির্বাচন প্রসঙ্গে জামাত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তার শেষে নির্বাচন চাই। এ সময় শফিকুর রহমান চরমোনাইর প্রথম পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাকের কবর জিয়ারত করেন। পরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দলের কর্মী সভায় যোগ দেন। অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাভারে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সদর দপ্তরের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে 3 সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী দল বিআরটিএর বিভিন্ন নথিপত্র তল্লাশি করে এবং বেশ কিছু নথি জব্দ করেন। লাইসেন্স এবং ফিটনেস প্রদানে অসঙ্গতি শনাক্ত করেন অভিযানকারী দলের সদস্যরা। এর আগে ফিটনেস দেওয়ার প্রাক্কালে ছদ্মবেশে অভিযান চালায় দুদক। জামালপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেনের বাড়ি থেকে গোপন বৈঠককালে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান, গতরাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় সাবেক মেয়রের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাষ্ট্রবিরোধী গোপন বৈঠককালে 8 জনকে গ্রেফতার করা হয়। এদেরকে থানায় আনা হয়। আইনি প্রক্রিয়ায় আজ তাদের আদালতে সোপর্দ করা হবে। বিএনপি 200 সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না, জাতীয় সরকার গঠন করবে।
বিকেলে যশোরে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব এবং সেই সরকারের মাধ্যমে 31 দফা সংস্কার বাস্তবায়ন করব। সুতরাং আমাদের পক্ষে যা বলার এগুলো পরিষ্কার বলা হয়েছে। এরপরেও যদি কেউ সংস্কার করতে থাকে, তা আমাদের তো কিছু বলার নেই। আর ঐক্যমত ছাড়া তো আপনি কোনো সংস্কার করতে পারবেন না। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিক। দিনাজপুর দলীয় কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেরপুরে শহরের পৌর পার্কে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এই উপলক্ষে নওগাঁ রানীনগর উপজেলায় সহস্রাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিএনপি। নেত্রকোনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা ছাত্রদল শাখার সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হুসাইন বাদশার উদ্যোগে সদর উপজেলার 40 কেন্দ্রীয় হাফেজিয়া মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতাকর্মী সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে কোরআন খতম করা হয়। শেখ হাসিনাকে ফিরে পেতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। যদিও ইন্টারপোলের ওয়েবসাইটে এখনও তার নাম দেখা যায়নি। এছাড়া আগামী 6 মাসের মধ্যে আইনগত সব সংস্কার করা হবে বলেও জানান উপদেষ্টা। আর ফ্যাসিস্ট আমলে হওয়া মুক্ত মত প্রকাশ সংশ্লিষ্ট সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলা আগামী 2 সপ্তাহের মধ্যে এবং গায়েবী মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সংস্কার আর নির্বাচন, এসব নিয়েই আলোচনা দেশ জুড়ে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তা নিয়েই প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। জবাবে বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এখন পর্যন্ত গেল সরকারের আমলে হওয়া 2500 গায়েবী মামলা চিহ্নিত হয়েছে, যা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান উপদেষ্টা। বলেন সাইবার সিকিউরিটি আইনে মুক্ত মত প্রকাশ সংশ্লিষ্ট সব মামলাও প্রত্যাহার হবে 2 সপ্তাহের মধ্যে। আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলা প্রত্যাহার করার আশা করছি। আর সকল হয়রানিমূলক গায়েবী মামলা যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রত্যাহার করার আশা করছি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন হয়েছে। এখন থেকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ পাবে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় তার কাছে প্রশ্ন ছিল আইন বিষয়ক সংস্কার ও কমিশনের সুপারিশ নিয়ে। সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে ওটা সংবিধান সংশোধনের বিষয়, এগুলি তো আমরা হাত দিব না। সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে বলেও জানান আইন উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখ পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি স্থানীয় সময় দুপুর 12:30টায় জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
জেনেভার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে গতরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ডক্টর ইউনূস। ফোরামের নিয়মিত অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও তিনি বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপে বিশ্ব নেতাদের সাথে যোগ দেবেন ডক্টর ইউনূস। আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। এলাকাবাসী জানায় সকাল ৮টার দিকে ভারতীয় চক গোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের ২০ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামে 0 পয়েন্ট থেকে ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এই ঘটনা জানতে পেরে হাটখোলা বিওপির বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণ সামগ্রী নিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এই সময় বিজিবির সদস্যরা বাধা দেয়। বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে কাঁটাতারের বেড়া শীঘ্রই অপসারণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন ব্রিফিংয়ে জানান, ক্ষমতার অপব্যবহার করে সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রায় ৫.৫ কোটি টাকার সম্পদ অর্জন এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টে ২২ কোটি টাকার উপরে অস্বাভাবিক লেনদেন করেছেন। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধেও ১২ কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়াও কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সরওয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। টেকসই নীতিমালার কারণে অভাবে টেলিকম খাতে বিনিয়োগ বড় বাধা বলে মন্তব্য করেছেন বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী। বিকেলে রাজধানীর আগারগাঁও সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই খাতকে আরও গতিশীল ও গ্রাহক সেবার মান বাড়ানোর লক্ষ্যে খসড়া নীতিমালার প্রস্তাব সরকারকে দেয়া হবে। মোবাইল বিল ও ইন্টারনেট দাম কমা উচিত বলেও জানান তিনি। 5G নেটওয়ার্ক নিয়ে কাজ চলছে জানিয়ে বলেন, অচিরেই গ্রাহকরা এ সেবা পাবে। যে কমিটিটা তৈরি করা হয়েছে, মোটা দাগে এই কমিটির লক্ষ্য হচ্ছে দেশের টেলিকম শিল্পকে সুস্থ, প্রতিযোগিতামূলক এবং বৈচিত্র্যময়, আধুনিক, সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল সেবা নির্ভর একটি উন্নয়ন সহযোগী ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের জন্য সুপারিশ প্রণয়ন করা। তারুণ্যের উৎসব অ্যাম্পুটি ফুটবলে টাই ব্রেকারে সাফাত একাদশকে ৫-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুগ্ধ একাদশ। ছাত্র আন্দোলনে গুলিতে পা হারানো আল আমিন এদিন উপস্থিত হয়ে নজর কেড়েছেন। অ্যাম্পুটি ফুটবলারদের নিয়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে। রিপোর্ট কুশল ইয়াসিরের। কারো হাত নেই, কারো পা। হাঁটা চলার জন্য ক্রাচের উপর নির্ভর করলেও ইচ্ছের কমতি নেই। সেই অদম্য শক্তিকে কাজে লাগিয়ে মাঠের ফুটবলে মনোযোগ অ্যাম্পুটি ফুটবলারদের। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাফুফে ও অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শহীদ মুগ্ধ একাদশ, যেখানে মধ্যমণি ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো স্কুল পড়ুয়া আলামিন। তখন একদম ভেঙে পড়ছিলাম যে হয়তো আর কোনোদিন ফুটবল খেলতে পারবো না, কিন্তু এখানে আসার পর ভাবছি না ফুটবল আবার খেলতে পারবো। আমি যেহেতু ফুটবল ভালোবাসি, অবশ্যই আমি ফুটবল খেলবো। এবং কি আজকে এমনি আমি দেখতে আসছি, হয়তোবা আমার সামনে এদের সাথে ভাইদের সাথে কথা হয়েছে, আমার যারা আয়োজনটা করছে তাদের সাথে কথা হয়েছে, সামনে আমি ফুটবল খেলবো। কারো সমস্যা জন্মগত, আবার দুর্ঘটনায় শারীরিক অঙ্গ হারিয়েছেন অনেকেই। তবে সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সমাজে নিজেদের অবস্থান জানান দিতে চান অ্যাম্পুটি ফুটবলাররা।
মানুষ আমাদেরকে দেখে যাতে প্রতিবন্ধী না বলে, আমরা চাই যাতে মানুষ আমাদেরকেও চিনুক যে আমরাও বাংলাদেশি মানুষ, কেন আমাদেরকে অন্য চোখে দেখবো, আমরা তো বাংলাদেশের মানুষ, তাই না? আন্তর্জাতিক অঙ্গনে এমপুটি ফুটবলকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বাফুফে। বাফুফে ফুটবলকে ভালোবাসে, ফুটবলকে বিশ্বাস করে, যারাই ফুটবলের সাথে আছে তাদের পাশে আমরা আছি। এবং আমি মনে করি এমপিটি ফুটবল অ্যাসোসিয়েশনের যে অর্জন এবং তাদের যে এন্ডেভার, ইট ইজ ট্রুলি রিমার্কেবল। এখানে খেলা দেখতে এসে অনুপ্রেরণা নিয়ে গেলাম। এই প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান আমাকে এত শক্তি দিয়েছে, আমার মনে হয় যে জীবনকে একটু অন্যভাবে ভাবতে শেখাবে। আগামীতে নিয়মিত এমন আয়োজন করার তাগিদ সংশ্লিষ্টদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।